আজ থেকে ঠিক 4 বছর আগে 2020 সালে গাব্বায় অস্ট্রেলিয়ার 32 বছরের অহংকার ভেঙে চুরে দিয়েছিল আজিঙ্ক্য রাহানের ভারত। আর তার ঠিক 4 বছর পর 2024 সালে দাঁড়িয়ে পার্থের নতুন স্টেডিয়াম ওভাসের, যেখানে 11 বছরের অস্ট্রেলিয়ার অপরাজয়ের যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু ভেঙে দিল জসপ্রীত বুমরার এই ভারত। যেখানে দলের যে ক্যাপ্টেন, মেইন ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু দলের সঙ্গে যেতে পারেননি। মোহাম্মদ শামি, যে জসপ্রীত বুমরার সবচেয়ে বেস্ট সহযোগী বোলার, সেও কিন্তু নেই। দলে দুজন নতুন ডেবিউ খেললেন এই টেস্টে, হর্ষিত রানা এবং নীতিশ রেড্ডি। এবং সবার সম্মিলিত ভারতীয় দলের যে পারফরমেন্স, এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিছুদিন আগেই 3 টেস্টে যেভাবে ভারত হোয়াইট ওয়াশ হয়েছে, যার কারণে আসমুদ্র হিমাচল যেভাবে ভারতীয় দলের উপর ক্ষেপে উঠেছিল যে এই ভারত কিভাবে আজকে এইরকমভাবে একটা টেস্ট সিরিজ হারতে পারে, সেখান থেকে আজকে এই পার্থের জয়। একটা রূপকথার গল্প ছাড়া আপনি এটাকে আর কি বলবেন। বর্ডার গাভাস্কর ট্রফির নাম উঠলে 2001 সালে ইডেন গার্ডেন্সের সেই ঐতিহাসিক জয় যেমন থাকে, তেমন থাকে 2018-19 বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বর্ডার গাভাস্কর ট্রফির সিরিজ জয়। তারপর 2020-21 সেই একেবারে ভাঙাচোরা টিম নিয়ে সিরিজ জয় এবং গাব্বায় 32 বছরের সেই ঐতিহাসিক রেকর্ড। কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকে 2024-এ দাঁড়িয়ে পার্থের এই জয় কিন্তু ওই সমস্ত জয়গুলোর সঙ্গেই একই আসনে বসে পড়ল। কারণ এইরকমভাবে ডমিনেট করে অস্ট্রেলিয়াকে বহুদিন কোনো টিম হারায়নি। আর সেখানে আজকে জসপ্রীত বুমরার এই ভারত যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাতে এই জয় আমার তো মনে হয় যে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেখানে অস্ট্রেলিয়ার 99% প্রাক্তন প্লেয়াররা জানান দিচ্ছে যে ভারত 5-0 হারবে, 4-0 হারবে, 3-2 হারবে কিংবা 4-1 হারবে। অন্তত কেউ, খুব কম ক্রিকেটার বলেছেন যে ভারত এই সিরিজ জিততে পারে। আর সেখানে এই রকম দাঁড় করিয়ে রেখে অস্ট্রেলিয়াকে পরাজয়, এটা স্বর্ণাক্ষরে সত্যি লেখার মতো একটা জয়। যেখানে বিরাট কোহলি তার প্রায় 1 বছরের উপরে সেঞ্চুরি খরা কাটালেন। সেই গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে সেঞ্চুরি, তারপর এই প্রথম আবার টেস্টে সেঞ্চুরি। টানা 16টা টেস্ট লেগেছে এই সেঞ্চুরির খরা কাটা। হ্যাঁ, আমি নিজেও কিং কোহলির সমালোচনা করেছি, কারণ আমার মতে ব্যক্তিগতভাবে বিরাট কোহলির ব্যাটিংয়ের আমি ভীষণ পছন্দ। কিন্তু হ্যাঁ, অধিনায়ক হিসেবে আমি তার সমালোচনা করেছি, এখনও তাতে আমার কোনো আপত্তি নেই। তবে টেস্ট ক্যাপ্টেন হিসেবে বিরাটের উপরে ভারতের আর কোনো ক্যাপ্টেন যায়নি। আমার সমালোচনার বিষয় ছিল যে বিরাট কোহলির টি-20 ক্যাপ্টেন্সি নিয়ে। যাই হোক, কিন্তু সেই বিরাট কোহলি এমন একটা ল্যান্ডমার্ক তৈরি করে দিয়েছে, যেখানে সে যদি সেঞ্চুরি না করে, অন্তত 2-3টে টেস্টের গ্যাপে গ্যাপে যদি সেঞ্চুরি না করে, তবে তার লেভেলে মনে হয় যে বিরাট কোহলি তার লেভেল থেকে নিচে নেমে গেছে। তার লেভেলটা তিনি এতটা উঁচু করে রেখেছেন। তবে এই ম্যাচে শুধু বিরাট কোহলি না, তরুণ যশস্বী জয়সওয়াল যেভাবে ফার্স্ট ইনিংসে 0 রানে আউট হওয়ার পরে, যেভাবে দ্বিতীয় ইনিংসে যে অ্যাটিটিউড নিয়ে, যে ভঙ্গিতে তিনি ব্যাট করে গেলেন, ইভেন হর্ষিত রানাকে মিচেল স্টার্ক যখন খোঁচা দিলেন যে আমি তোমার থেকে বেশি জোরে বল করি, তখন সেই প্রত্যুত্তরে সেই খোঁচাটা কিন্তু মিচেল স্টার্ককে ফিরিয়েও দিলেন এই যশস্বী জয়সওয়াল। আর যশস্বী জয়সওয়াল তখন বললেন যে ইটস কামিং টু স্লো, অর্থাৎ মিচেল স্টার্কের বল নাকি তার কাছে স্লো লাগছে। এবং তার পরের বলে কী করলেন, ডান পায়ের সামনে থেকে ফ্লিক করে ছক্কা। মানে বুঝতে পারছেন অ্যাটিটিউডটা দেখুন। অথচ এই শুনলে অবাক হবেন যে যশস্বী জয়সওয়াল কিন্তু স্লেজিংয়ের জন্যই মুম্বাইয়ের হয়ে এক রঞ্জি ম্যাচে আজিঙ্ক্য রাহানে তাকে মাঠ থেকে বার করে দিয়েছিল। ফলে এই ছেলে দমবার ছেলে নয়। তবে একটা জিনিস আমার সবচেয়ে যশস্বী জয়সওয়ালের ভালো লাগে, সেটা হচ্ছে যে কোনো ম্যাচে যদি একবার 50 থেকে 70 রান করতে পারে, তবে সেই ইনিংসটাকে বড় রানের দিকে নিয়ে যাওয়ার একটা অসাধারণ এবিলিটি তার মধ্যে আমি দেখতে পেয়েছি। অনেকদিন আগে, প্রায় 1.5 বছর আগে, আমি টেস্ট অভিষেকের সময় একটা ভিডিও বানিয়েছিলাম যশস্বী জয়সওয়ালের উপর। যদি না দেখে থাকেন আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো, দেখে ছেড়ে কার কথা বলবো বলুন তো এই ম্যাচে। KL রাহুল যে বিগত কয়েকটা সিরিজ ধরে, সেই দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকে এতটা বাজে পারফরমেন্স করছিল, কিন্তু আমার মতে এই ভারতীয় দলে বিরাট কোহলির পরে এবং আজিঙ্ক্য রাহানের পরে যদি সবচেয়ে ভালো টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যান হয়, সে কিন্তু KL রাহুল। অথচ শুধুমাত্র একটা প্লেয়ারের মাইন্ডসেটের কারণে সে যে কতটা খারাপ পারফরমেন্স করতে পারে, সেটা KL রাহুলকে না দেখলে বোঝা সম্ভব নয়। অথচ সেই সমস্ত সমালোচনার জবাব সমস্ত উপেক্ষা করে যেভাবে প্রথম ইনিংসে দুর্ভাগ্যের শিকার হলেন, না হলে হয়তো ওই ম্যাচেও, হয়তো ওই ফার্স্ট ইনিংসেও আরও বড় রান করতেন। যাই হোক, কিন্তু সেকেন্ড ইনিংসে তিনি এবং যশস্বী জয়সওয়াল যেভাবে সারাদিন অস্ট্রেলিয়া বোলারকে পেটালেন, এবং অস্ট্রেলিয়া তো একেবারে ফ্রাস্ট্রেশন হয়ে গেছিল যে এইরকমভাবে তাদেরকে কেউ কখনো ডমিনেট করেনি। আমি শুধুমাত্র
ওই সেকেন্ড ডেতে অস্ট্রেলিয়া KL রাহুল এবং যশস্বী জয়সওয়ালের ব্যাটিংয়ের জন্য একটা উইকেট না দিয়েও দুটো প্রান্ত থেকে যেভাবে দ্রুত রান তুলে গিয়েছে এবং একটা সময় পর্যন্ত 25 ওভার টানা ভারত বাউন্ডারি পায়নি, সেখান থেকে সেই ধৈর্য নিয়ে যেভাবে উইকেটটাকে বাঁচিয়ে 172 রান করেছিল সেকেন্ড ডেতে, তো সেই যে জিনিসটা করলেন ঠিক এই কারণটার জন্য আমি এই টেস্টকে শুধুমাত্র ওই 2001, 18, 19 কিংবা গাব্বার ওই টেস্টের সিরিজের সঙ্গে একই স্থানে রাখবো এই দিনটার জন্য শুধুমাত্র। অস্ট্রেলিয়ার মাটিতে 8 ম্যাচে 40 উইকেট, দুবার 5 উইকেট। জসপ্রীত বুমরা কত বড় বিশ্বের একজন ফাস্ট বোলার সেটা নিশ্চয়ই আমার আর বলে দেওয়ার প্রয়োজন হবে না। T20 ওয়ার্ল্ড কাপের উইনার এবং সিরিজ ম্যান অফ দ্য সিরিজ, সে এই পার্থ টেস্টে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। জসপ্রীত বুমরা কত ভালো বোলার সেটা নিয়ে বলার অবকাশ নেই, কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন তিনি যে এত সুন্দর বোলারদেরকে ব্যবহার করেছেন, যেখানে বোলিংয়ের অভিজ্ঞতা বলতে তার এবং সিরাজের, কিন্তু এত সুন্দরভাবে বোলিংকে সাজিয়েছেন, বোলিং চেঞ্জ করেছেন। কিংবা সবচেয়ে অবাক হয়েছিলাম আমি যে জাডেজা এবং অশ্বিন প্রথম দলে নেই, তার জায়গায় ওয়াশিংটন সুন্দর দলে এসছে। মানে ভাবুন কতটা সাহসী সিদ্ধান্ত নিতে হলে সেই ক্যাপ্টেন এরকম হয়। এখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে যে রোহিত শর্মা বিগত যখন নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে প্রথম বললেন যে আমরা এই আক্রমণাত্মক খেলা খেলবো, তাতে যা হয় হবে। গৌতম গম্ভীরও বললেন যে আমাদের এই দল একদিনে যেমন 400 করতে পারে, তেমন ড্র করার জন্য একদিন টানা ধরেও খেলতে পারে, কিন্তু সেটা দেখা যায়নি নিউজিল্যান্ড সিরিজে। যেটা এই রোহিত শর্মার ক্যাপ্টেন্সির পরিবর্তে যখন জসপ্রীত বুমরার হাতে ব্যাটনটা উঠল, তখন কিন্তু কোথাও গিয়ে ক্যাপ্টেন্সির ভার কিনা আমি জানি না, তবে একটা কিন্তু দলের পরিবর্তন দেখা গেল। আর সেদিক থেকে বলতে গেলে আমি বলবো রোহিত শর্মার পরে যদি ক্যাপ্টেন হিসেবে কাউকে ভাবা হয় টেস্টের জন্য, বিরাট কোহলি হয়তো নেবেন না, তো সেক্ষেত্রে জসপ্রীত বুমরা হলো আদর্শ নাম, অন্য আর দ্বিতীয় নামের দিকে ভাবার দরকার নেই। যেখানে অস্ট্রেলিয়া প্যাট কামিন্সকে 3 ফরম্যাটে অধিনায়ক দিয়ে যেভাবে সিরিজটাকে যেভাবে খেলছে, যেভাবে 2023-এর ওয়ার্ল্ড কাপ জিতলো, বর্ডার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো, সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় ভারতের যদি ফাস্ট বোলার ক্যাপ্টেন হয় অসুবিধা কি? আমাদের তো এর আগে উদাহরণ আছে, কপিল দেব নিখান্স অধিনায়ক হয়েছিল, তো এতে অসুবিধার কি আছে? আপনারা এই বিষয়টায় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জসপ্রীত বুমরা অধিনায়ক হিসাবে 10-এর মধ্যে আপনি কত দেবেন। আর সবশেষে আমি যার কথা না বলে থাকতে পারবো না, সে হলো নীতিশ কুমার রেড্ডি। মাত্র 2টো সিজন IPL খেলার পরে তাকে যে গৌতম গম্ভীর অস্ট্রেলিয়ার মাটিতে নিয়ে গিয়ে সুযোগ দিয়েছে, যেখানে ছেলেটা এক প্রকার দেখিয়ে দিয়েছে যে হার্দিক পান্ডিয়ার যোগ্য উত্তরসূরি হওয়ার সমস্ত রকম এবিলিটি তার মধ্যে আছে। প্রথম ইনিংসে ওই রকম মারকাটারি ওর ওই 46 রান যদি না থাকতো, তাহলে হয়তো ভারত 150 গন্ডি পেত না। এবং সেকেন্ড ইনিংসও বিরাট কোহলির সঙ্গে অত সুন্দর 38 রান, এবং তাও 29 বলে। এই যে হাতের যে দুর্দান্ত শট, মিচেল স্টার্ক বলুন, প্যাট কামিন্স, হেজেলউড, নাথান লিয়ন, প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী বোলারকে যেভাবে অ্যাটাক করে খেলছে, সমস্ত রকম এবিলিটি আছে বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়ার। কিন্তু সময় বলবে, কারণ আমরা যাকে নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি করি সেই খারাপ খেলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট হাউস হওয়ার পরে যখন পার্থের প্রথম টেস্টের প্রথম ইনিংসে 150 রানে ভারত অল আউট হয়ে গেল, চারিদিকে তখন গেল রক। সেখান থেকে জসপ্রীত বুমরা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেভাবে উইকেট নেওয়া শুরু করলেন একদম টপ থেকে, তো এরপরে আমার বলতে কোনো দ্বিধা নেই যে এরকম একজন প্লেয়ার বা ক্যাপ্টেন যদি সামনে থেকে এভাবে পারফরমেন্স করে, তবে সেই দলের মধ্যে কি পরিমাণে যে মানসিক বুস্ট গ্রো করে, সেটা এই টেস্টটা তার জলজান্ত উদাহরণ। তো সেই সঙ্গে বিরাট কোহলি অবশ্যই রানে ফিরেছেন, এর চেয়ে ভালো কথা আর কিছু হয় না। যশস্বী জয়সওয়াল দাঁড়িয়ে গেছেন। বহুত দিন আমরা ওপেনিং জুটিতে এত ভালো বা এত বড় রানের পার্টনারশিপ দেখতে পাই না, তো সেটা এবার টেস্টে দেখলাম। পার্থের পরে এখনও 4টে টেস্ট বাকি আছে, অ্যাডিলেড, ব্রিসবেন, তো দেখা হবে অস্ট্রেলিয়ার সঙ্গে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই অস্ট্রেলিয়া কিন্তু খোঁচা খাওয়া বাঘের মতো, আর এরা দ্রুত নিজেদের ভুল শুধরে নিতে জানে, যে কারণেই বিশ্ব ক্রিকেটে তারা এতটা ডেঞ্জারাস। হারার আগে কিভাবে হার না মানতে হয় সেটা বোধহয় অস্ট্রেলিয়ার কাছ থেকে শেখা উচিত। তো এই অস্ট্রেলিয়া কিন্তু প্রত্যাঘাত করবেই, তো সুতরাং ভারতকে আরও ভালোভাবে, আরও কম্প্যাক্টভাবে খেলতে হবে। রোহিত শর্মা অলরেডি চলে গেছেন, সেকেন্ড টেস্টে হয়তো রোহিত শর্মা ক্যাপ্টেন্সি নেবেন। আর খুব করে চাইবো
যে জসপ্রীত বুমরার সঙ্গী হিসেবে মোহাম্মদ শামি যেন এই ম্যাচে থাকেন। তবে একটা বিষয় বলে রাখা ভালো যে মোহাম্মদ শামি শুধুমাত্র আমার যে ভীষণ ব্যক্তিগত পছন্দের প্লেয়ার বলে বলছি তা কিন্তু নয়। জসপ্রীত বুমরার যোগ্য পার্টনার যদি কেউ হয়ে থাকেন তবে তিনি হচ্ছেন মোহাম্মদ শামি। তো আমি ভীষণভাবে চাইবো যে পিঙ্ক বল টেস্টে এই দুজন বোলিং ওপেন করছেন, মোহাম্মদ শামি এবং জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়া টাপ টক্কর হতে চলেছে, কিন্তু এত সহজে ভারত ম্যাচ ছেড়ে দেবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পুরোটাই ইমোশন আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।